দর্শক, মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএফএম আব্দুল আলিম নকি এবং সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন। আপনাদের দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক উচ্চ পার্লামেন্টে। আমরা শুরুতে এএফএম আব্দুল আলিম নকি আপনার কাছে যেতে চাই। প্রথমে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে, আর 28 দিনের মতো বাকি আছে ঘড়ির কাঁটায়। যদি বলি যে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, আপনাদের প্রার্থীদের এবং বিপরীত প্রার্থীদের বাদানুবাদ তুঙ্গে চলে যাচ্ছে। একটি বিষয় যে পোস্টাল ব্যালটে গতকাল একটি কথা এসেছে, পোস্টাল ব্যালটের একটি বিশেষ দলকে সুবিধা দিতেই আপনাদের ধানের শীষ প্রতীকটা মাঝামাঝি রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন আপনাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম খান। আসলে এই বিষয়টি আপনাদের ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? আমাদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম খান যে কথাটা উপস্থাপন করেছে যথার্থ করেছে, এবং এটা আমরা মনে করি এটা সঠিক করেননি নির্বাচন কমিশন। এটাকে ওনারা পুনর্বিবেচনা করে সঠিক জায়গায় স্থাপন করা ওনাদের জন্য ঠিক হবে। আমরা যতটুকু দেখেছি এটা সূক্ষ্ম একটি ষড়যন্ত্রের অংশ মনে করি, যে কেউ এটার সাথে সূক্ষ্মভাবে জড়িত আছে। সুতরাং এটা আমরা অত্যন্তভাবে শঙ্কিত এই বিষয়টা নিয়ে। এই ব্যাপারে নির্বাচন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আমাদের নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাহেব আছেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম খান যেভাবে উপস্থাপন করেছেন যথার্থ করেছেন। এই জন্য আমরা নেতা কর্মী এই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করবো ওনারা যেন একটা যথার্থ স্থানে দানের প্রতীক্ষা স্থাপন করা হবে। নিশ্চয়ই। এবং দেশের বাইরেও যে আমরা একটু দেশের যারা প্রবাসী ভোটার আছে তাদের পোস্টাল ব্যালট নিয়ে আসলে কারচুপির অভিযোগ আনা হয়েছে। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে আপনাদের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আসলে আপনাদের মন্তব্য কি এখন পর্যন্ত? এখন পর্যন্ত নির্বাচনে অন্যান্য যা কিছু আছে সবকিছু মোটামুটি ভালো, কিন্তু আইন শৃঙ্খলা কিছু কিছু ক্ষেত্রে অবনতি আছে, সেটাকে আরো আপগ্রেড করতে হবে। এবং লেভেল ফিল করতে যে কথা আমরা বলে থাকি নির্বাচনের আগে সবাই, সেটার কোথাও কোথাও ঘাটতি আছে বলে আমরা দৃশ্যমান হচ্ছে। যেটা আপনি দেখছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে যে জিনিসটা ইতিমধ্যে ভাইরাল হলো, সেই বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন যথাযথ ব্যাখ্যা তারা দিতে পারেনি। তাছাড়া একটা কথা তারা ব্যাখ্যা দিয়েছে, সেটা পূর্ণ তদন্ত করে ভবিষ্যতে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, সঠিকভাবে হয়, সেই ব্যাপারে সময় আছে এখনো, সেই ব্যাপারে তারা আরো মনোযোগী হওয়া দরকার। এখন ভবিষ্যতে আসলে পদক্ষেপ কিনে না নেয় সেটা নিশ্চয়ই ভবিষ্যতের বিষয়, কিন্তু এখন থেকে যদি বিষয়টি আপনাদের অভিযোগগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে কি ভোটের মাঠে যদি সেক্ষেত্রে পিছিয়ে যাওয়ার সুযোগ আছে কিনা বা প্রভাব কতটা পড়বে? এটার কোনো সম্ভাবনা নেই। এটা ষড়যন্ত্রের অংশ হিসাবে এই কাজগুলো করে একটি পক্ষ করছে, এটা আমরা দেশের জনগণ বুঝতে পারছে। সুতরাং এইটার কোনো প্রভাব নির্বাচনে পড়বে না। আমরা আশা করি যথাযথ সময় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং সকল দল এখানে অংশগ্রহণ করবে। নিশ্চয়ই। এখন ভোটের মাঠে একটু আমরা ফিরি। ভোটের মাঠে এবার আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দীর্ঘ সময়ের যারা আপনাদের জোট সঙ্গী ছিল, আপনাদের মিত্র ছিল, তারাই জামায়াত ইসলামী এবং তাদের জোট 11 দলীয়। কি মনে হচ্ছে ভোটের মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং? নির্বাচনে কোনো কিছুকে হালকাভাবে আমরা দেখি না, সবকিছু আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি আমাদের প্রার্থীদের পক্ষে। এখানে অনেক দল অংশগ্রহণ করছেন নির্বাচনে, তাই সকলকে প্রতিদ্বন্দ্বীকে সামনে রেখে আমরা বাংলাদেশের এটা বৃহত্তর রাজনৈতিক দল এবং গণতন্ত্রের আন্দোলনে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি দেশ তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে। দেশের মানুষ আমাদের দলের প্রতি আস্থা আছে। আমরা আশা করি যে এই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং আগামী দিনের আল্লাহ যদি চায় আমরা দেশের সরকার গঠন করতে পারবো এবং মানুষের সেবা করার আমরা সুযোগ পাবো। আমরা নির্বাচনী মাঠে অপপ্রচারের প্রচারটাকে একটা রণকৌশল হিসেবে দেখে এসেছি বিগত নির্বাচনী বছরগুলোতে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এক এক দলের বিপক্ষে গিয়ে অপপ্রচারটাকে প্রচার করা, সেটি আসলে আপনারা কতটা রোধ করতে নিজেদের কতটা পরিকল্পনা আছে, আর এই ধরনের অপপ্রচারগুলো আসলে ভোটের মাঠে আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে? না, তেমন একটা নির্বাচনের প্রভাব পড়ে দেখুন, আমাদের বিরোধী যারা আছেন তারা কিছু অপকৌশল এবং অপপ্রচার করছেন, এগুলা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্নভাবে। এটা আজকালকার জনগণ অত্যন্ত সচেতন সকল পর্যায়ে, তারা এটা বুঝতে পারতেছে এবং তারা এটা প্রত্যাখ্যান করে যথাযথ স্থানে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষে জয়যুক্ত করবে বাংলাদেশের সকল আসনে। এটাই আমরা বিশ্বাস করি এবং এটাই আমরা আশা করি।
নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। জয়নুল আবেদিন, আপনার কাছে ফিরতে চাই এবার। প্রথম প্রশ্ন আপনার কাছে যেটি রাখবো, বিগত বছরের পরিসংখ্যানগুলোর দিকে যদি তাকাই, এই আসনগুলোতে আমরা খুব একটা জামায়াতের প্রার্থী দেখিনি। এবার পরিবর্তিত প্রেক্ষাপটের পর একটা পরিবর্তিত ভিন্ন পরিস্থিতিতে নির্বাচন হতে যাচ্ছে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে সবাই। কি মনে হচ্ছে, ভোটের মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, কি প্রত্যাশা আপনাদের আসলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যেভাবে বলছিলেন যে আমাদের ভোটের ময়দানের পার্সেন্টেজ, আমি বলবো আপনাকে, আপনারা নিশ্চয়ই জানেন যে 2000 মানে বিশেষ করে বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। সেই নির্বাচনে জামাত ইসলামী এবং দেশপ্রেমিক অন্য অন্য যে দল ছিল তারাও ওই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই দীর্ঘ দিনের গ্যাপে কাদের ভোটের ময়দানে কাদের অংশগ্রহণ কতটুকু, কারা কত পার্সেন্টেজ ভোটের অধিকারী, এটা আসলে জয়নুল আবেদিন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার ডিভাইসটা হয়তো আনমিউট হয়ে গেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমার ডিভাইস, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। আমি কি মানে রিপিট করব না হ্যাঁ, আগের কথা প্লিজ শুনে প্লিজ গেছে? রিপিট আগে, আপনি আবার শুরু বলতে পারেন। হ্যাঁ, প্রশ্ন থেকে বলুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের অতি প্রত্যাশিত দীর্ঘদিনের এই জাতি ভোট বঞ্চিত, এই জাতির প্রত্যাশিত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সে নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এটা একটি উৎসব মুখর সুষ্ঠু নির্বাচন হবে বলে আমাদের প্রধান মানে উপদেষ্টা মহোদয় বারবার বলে আসছেন। কিন্তু ভোটের ময়দানে আমরা যেটা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলার যেভাবে হওয়া দরকার, তার সাথে সাথে অবৈধ অস্ত্র, তারপর পেশি শক্তির ব্যবহার, কালো টাকা, যেটা বিগত সময় নির্বাচনে একটা বিরাট প্রভাব ফেলতো, এ ব্যাপারে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে নির্বাচন কমিশনার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো জোরালো ভূমিকা আমরা প্রত্যাশা করছি। আর এবারে নির্বাচনটা তো নিশ্চয়ই ব্যতিক্রম নির্বাচন হবে, কারণ দীর্ঘদিন পর্যন্ত এদেশের মানুষ ভোট দিতে পারেনি। সুতরাং এটা নির্ধারণ করা কঠিন যে কে কত পার্সেন্ট ভোট মানে হোল্ড করছে বা জনগণ কার পক্ষে কতটা আছে, এটা আগামী নির্বাচনের মাধ্যমে মূলত নির্ধারিত হবে। আর ইতিমধ্যে আমরা যে গণসংযোগ করেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের প্রত্যাশার জায়গাটা যদি বলি, তাহলে বলতে হবে যে আসলে তারা একটা পরিবর্তন চায়। যে এই পরিবর্তন হলো যে 54 বছর পর্যন্ত তারা বাংলাদেশের যে শাসক দেখেছে, যারা দায়িত্বশীল ছিল, তারা যেভাবে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন এবং এদেশের দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক এভাবে মানে চলে আসছে, এর পরিবর্তন তারা চায়। সেদিক কিন্তু থেকে একটি বিবেচনা বিষয়, করে আপনারা যাদের বিরুদ্ধে তাদের সাথে তো আপনারাও জোট সঙ্গী ছিলেন, বিষয়টা আসলে কিভাবে মূল্যায়ন করবেন তাহলে? না, আমি জোট সঙ্গী যে কারা ছিল ইতিপূর্বে, মানে বিএনপি আমাদের সাথে জোট সঙ্গী ছিল, সেটা তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত মূলত জোট সঙ্গী। এরপরে তো আসলে বাংলাদেশের দৃশ্য মানে প্রেক্ষাপট সম্পূর্ণ পাল্টে গেছে। সেখানে কোনো নির্বাচন হয়নি, সেখানে আমাদের বিশেষ করে জামাত ইসলামীর প্রতি যে জুলুম করা হয়েছে এবং আমাদের বিরুদ্ধে যে অপবাদ, মিথ্যাচার, অবিচারের মানে বিচারের নামে অবিচার করা হয়েছে, মানে এগুলি তো এদেশের মানুষ দেখেছে, তারা সাক্ষী। হ্যাঁ, তো সুতরাং এর 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 কারণেই মূলত জনগণ এখন তারা বুঝতে শিখেছে, তারা দেখেছে যে আসলে বিগত সময় যারা ক্ষমতায় ছিল তাদের মাধ্যমে তারা কি পেয়েছে। আমরা আমরা ঠিকই, আপনি ঠিকই বলেছেন যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা জোটে ছিলাম। জোটের আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন এবং সে সময় আমাদের মন্ত্রীদের যে সততা, দক্ষতা, যোগ্যতা, এগুলি জনগণ জানে, দেখেছে যে সে সময় কিন্তু আমাদের মন্ত্রীদের কারো ব্যাপারে 1 টাকা দুর্নীতির কেউ উদাহরণ পেশ করতে পারেনি, কেউ বলতে পারেনি। কাজেই জামাতে ইসলামীর যে দক্ষ, যোগ্য এবং সততা, জবাবদিহিতামূলক একটি সরকার পরিচালনা করার মতো অবস্থায় আছে, এইটা দেশের জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং তারা বিকল্প হিসাবে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে দেখতে চাচ্ছে বলেই আমরা গণসংযোগের মাধ্যমে জনগণের অর্থাৎ মানে বিকল্প কাছ থেকে হিসেবে আমরা জানতে দুটি পেরেছি দলকে তাদের দেখা হয়েছে, প্রত্যাশা। এখন নতুন দল হিসেবে জামায়াত ইসলামকে আসলে দেখতে যাচ্ছে জনগণ, এটাই আসলে হচ্ছিল আপনার মাঠ পর্যায়ের যে পর্যবেক্ষণ, সেটি আপনি তুলে ধরেছেন। আরেকটি বিষয়, এই সেই জোট সঙ্গীরাই তো আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, কতটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন আপনি?
আচ্ছা, জোট যেটা ছিল, জোট ছিল আমাদের একটা নির্বাচনী জোট ছিল। মানে ওটা তো আসলে আদর্শিক কোনো জোট ছিল না। এটা তো তারাও বলে, আমরাও বলি যে আদর্শিক কোনো জোট না। এই যে আমাদের মানে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের পলিসি, আমাদের মানে ভিন্ন, আর তাদেরটাও ভিন্ন। হ্যাঁ, কাজেই তাদেরকে আমরা আসলে কাউকে প্রতিপক্ষ মনে করি না। আমরা মনে করি যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে, একটা সুন্দর বাংলাদেশ গঠন করবে, দেশপ্রেম থাকবে, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আহ, তাদেরকেই আমরা 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 মানে আমরা পছন্দ করি, বা তাদের সাথেই আমরা আমরা চাই যে সকলেই এরকমের মনের হোক। এই জন্য আমরা আসলে কাউকে প্রতিপক্ষ এরকম মনে করি না। বিএনপিকেও আমরা প্রতিপক্ষ মনে করি না। তারাও আমাদের বন্ধু, তারা এই দেশেরই মানুষ, এই দেশের নাগরিক। কিন্তু আমরা চাচ্ছি এইটা, যে মানে সকলেই যেন আমরা মিলেমিশে বাংলাদেশটাকে মেরামত করতে পারি। দীর্ঘদিন পর্যন্ত যে বাংলাদেশ যে অবস্থায় চলে আসছে, তার পরিবর্তে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যা কাজ করবে, এটা আমরা প্রত্যাশা করি সকল রাজনৈতিক দলের কাছে এবং নেতৃত্বের কাছে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।